স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের সমাস নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস জুড়ে আলোচনা করেছিলাম। তো সেই ক্লাসগুলির ভিত্তিতে এই সমাসের কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নিয়ে আজ আমি হাজির হয়েছি। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, সমাস শব্দের আক্ষরিক অর্থ কি? তো এই সমাসের আক্ষরিক অর্থ দেখো, এখানে 4টি অপশনস দেওয়া আছে। ক দীর্ঘ, খ সংক্ষেপ, গ একত্র, নাকি ঘ মিলন। সমাস শব্দের আক্ষরিক অর্থ কি? না, সঠিক উত্তর হবে খ সংক্ষেপ। তাই তো, সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সংক্ষেপণ করা। তাহলে সঠিক উত্তর খ। তারপর 2 এর দাগে দেখো, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হলে তাকে ক কারক বলে, নাকি খ সন্ধি বলে, নাকি গ সমাস বলে, নাকি ঘ বাক্য বলে। কি বলা হচ্ছে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়া, যে কতগুলো পদ একসঙ্গে মিলে একটা পদে পরিণত হয়, সেটাকে বড় থেকে সংক্ষেপ হয়ে যায়, তাহলে সেটাকে কি বলে? কি হবে? না সমাস। সমাসের অর্থই তো সংক্ষেপণ করা, সংক্ষেপ। তো এখানে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ, দুই বা তার বেশি পদ মিলে একটা পদে পরিণত হয়, ফলে তাকে সমাস বলে। তাহলে সঠিক উত্তর গ সমাস। তারপর 3 এর দাগে দেখো, পদের মিলনের ক্ষেত্রে একটি পদের, নাকি খ কেবল দুটি পদের, নাকি গ দুই বা তার বেশি পদের, নাকি ঘ কেবল 4টি পদের একত্রীকরণ হয়। পদের মিলনের ক্ষেত্রে কোন কোন পদের একত্রীকরণ হয়ে থাকে সেটা জানার। তো পদের মিলন আর দেখো একত্রীকরণ, একত্রীকরণ নিশ্চয়ই একটি পদে হয় না, যে আহ একসাথে হওয়া, একত্র হওয়া, সেটাকে একত্রীকরণ বলে। তো সেটা এক পদে কি সম্ভব? নিশ্চয়ই নয়। কেবল দুটি পদের একত্রীকরণ কি হয় পদের মিলনের ক্ষেত্রে, এই সমাসে দুটি পদে, নাকি গ দুই বা তার বেশি পদের, নাকি কেবল 4টি পদের? তো সমাসের ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হয়, তাই তো? কোনো নির্দিষ্ট নেই যে কেবল দুটিই হবে বা কেবল 4টিই হবে, এমন কিছু বাঁধা ধরা নেই। দুটোও হতে পারে, 3টিও হতে পারে, 4টিও হতে পারে। তো সেই জন্য এর সঠিক উত্তর হবে গ দুই বা তার বেশি পদের একত্রীকরণ হয়। ঠিক আছে? তারপর 4 এর দাগে, দুই পদের বেশি পদ জুড়ে সমাস হলে সেটা ক একপদী সমাস, খ দ্বিপদী সমাস, গ ত্রিপদী সমাস, নাকি ঘ বহুপদী সমাস হয়। দুই পদের বেশি পদ জুড়ে সমাস হলে, অর্থাৎ কেবল দুটি নয়, দুটোরও বেশি। সাধারণত আমরা সমাসে দেখে এসেছি বেশিরভাগ ক্ষেত্রে দুটো পদ মিলে একটা পদে পরিণত হয়েছে, কিন্তু দুই পদেরও বেশি পদ জুড়ে যে সমাস হয় সেই সমাসকে কি সমাস বলা হয়? একপদী সমাস? নিশ্চয়ই নয়। এখানে অলরেডি দুটো পদের বেশি বলা হচ্ছে, তো একপদী একদমই হবে না। দ্বিপদী অর্থাৎ দুটির কথা বলা হচ্ছে, যে দুটি পদ জুড়ে সমাস তা নয়, এখানে দুই পদের বেশি। তো দুই পদের বেশি ত্রিপদী সমাস, মানে 3টি পদের সমাস, তাও নয়। না, শুধুমাত্র তো 3টি পদ হয় না। আমরা জেনে এসেছি যে দুই বা তার বেশি পদ জুড়ে সমাস হলে মানে দুই বা তার বেশি পদের মিলনে সমাস হয় সংক্ষেপে। তো এখানে কেবল 3টি নিশ্চয়ই নয়, 3টি পদ মিলে সমাস হয় তা নয়। তো দুই পদের বেশি পদ জুড়ে সমাস হলে সেটা
কি হয়? বহুপদী সমাস হয়। তো সঠিক উত্তর ঘ, বহুপদী সমাস। তারপর 5-এর দাগে সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশটি পাওয়া যায় সেটি ক সমস্যমান পদ, খ সমাসবদ্ধ পদ, নাকি গ ব্যাস বাক্য, নাকি ঘ সমস্ত পদ। সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশটি পাওয়া যায়, সমাসবদ্ধ পদ তো যেমন ত্রিলোচন, এটা কি সমাসবদ্ধ পদ। এটা সংক্ষেপ হয়ে একটা সমাস তৈরি হয়েছে বা সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে। তো সেই সমাসবদ্ধ পদকে যখন ব্যাখ্যা করা হয়, যে বাক্যাংশটি বার হয়, সেই বাক্যাংশটিকে কি বলা হয়? সমস্যমান পদ? নিশ্চয়ই না, যে এক একটাকে সমস্যমান বলা হয়। সমাসবদ্ধ পদ? তাও নয়, কারণ সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলেই সে সমাসবদ্ধ পদ হয় না, অন্য কিছুই হবে। গ ব্যাস বাক্য, ঘ সমস্ত পদ। তো সমস্ত পদ, সমাসবদ্ধ পদ আর সমস্ত পদ দুটো একই, তো ব্যাস বাক্য। তো সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশটি পাওয়া যায় সেটি হলো ব্যাস বাক্য, অর্থাৎ সঠিক উত্তর গ ব্যাস বাক্য। তারপর 6-এর দাগে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলা হয় ক সমস্ত পদ, খ পূর্বপদ, গ পরপদ, নাকি ঘ সমসমান পদ। তো ব্যাস বাক্য কোনটা আমরা জানলাম, যে সমাসবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যাংশটি পাওয়া যায় সেটাই ব্যাস বাক্য। এবার এই ব্যাস বাক্যের অন্তর্গত, অর্থাৎ বাক্যাংশটির মধ্যে অন্তর্গত এক একটা পদকে কি বলা হয়? সমস্ত পদ? নিশ্চয়ই নয়, কারণ গোটাটার মানে সব দুই বা তার বেশি পদ মিলে যেটা তৈরি হয় সেটাই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে এখানে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদ নিশ্চয় সমস্ত পদ হবে না। খ পূর্বপদ, এক একটি পদ পূর্ব পর, সেটা নিশ্চয়ই হবে না, যে প্রথমটা পূর্ব পরেরটা পর। তো এখানে এক একটি পদকে কি বলা হয় বলতে বলা হয়েছে, তো সঠিক উত্তর হবে ঘ সমসমান পদ। আচ্ছা, তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে কি বলা হয়? সমসমান পদ। তারপর 7-এর দাগে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তা ক সমসমান পদ, খ ব্যাস বাক্য, গ সমস্ত পদ, নাকি ঘ পূর্বপদ। কি বলা হচ্ছে? দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদটি গঠিত হয়। আমরা এখানে কি জানলাম দেখো, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ হলে সেটাই সমাস হয়। এবার দেখো, পদের মিলনের ক্ষেত্রে দুই বা তার বেশি পদের একত্রীকরণ হয়, রাইট? তাহলে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় সেটা কি? সেটাই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, তাই তো? দেখো, এখানে 4টা অপশন দেওয়া, একটা হচ্ছে সমসমান পদ, তারপর হলো ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ। সমসমান পদ নিশ্চয়ই হবে না, কারণ এক একটি পদকে সমসমান বলে। ব্যাস বাক্য ব্যাখ্যাটাকে বলে, তো পূর্বপদও নয়, তো সমস্ত পদ। তো কি হলো? দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর 8-এর দাগে ব্যাস বাক্যের প্রথমাংশের পদ পূর্বপদ, খ সমসমান পদ, গ সমস্ত পদ, নাকি ঘ পরপদ। ব্যাস বাক্য অর্থাৎ সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যেটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য। এবার সেই ব্যাস বাক্যের প্রথমাংশের পদ, প্রথম দিকে যে পদটা পাওয়া যায় সেটা কি না, ক পূর্বপদ। প্রথম পদ পূর্বপদ। তারপর 9-এর দাগে ব্যাস বাক্যের শেষাংশের পদ, শেষাংশের পদ কি? শেষ পদ বা পরপদ। তো এখানে ক পূর্বপদ, খ পরপদ, গ সমস্ত পদ, ঘ সমসমান পদ,
এগুলির মধ্যে সঠিক হবে খ, পরপদ। ঠিক আছে, তারপর 10-এর দাগে সমস্ত পদের অপর নাম। যে সমস্ত পদ আহ, আহ, দুই বা তিনটি বা মানে দুই বা তার বেশি পদ মিলে সংক্ষেপে যে পদটি হয় এটা সমস্ত পদ। সেই সমস্ত পদের অপর নাম কি? দেখো, ক, সমাসবদ্ধ পদ, খ, সমাস নিষ্পন্ন পদ, গ, সমাস যুক্ত পদ, ঘ, সবকটিই ঠিক। তোমাদের কি মনে হয় বলো তো? সমস্ত পদ যা সমাসবদ্ধ পদ আমরা তাই জেনেছি, সমাস নিষ্পন্ন পদ ও তাই, সমাস যুক্ত পদও তাই, অর্থাৎ সমস্ত পদকে সমাসবদ্ধ পদও বলা হয়, সমাস নিষ্পন্ন পদও বলা হয় এবং সমাসযুক্ত পদও বলা হয়। তো তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, এই ঘয়ের দাগে যে সবকটিই ঠিক। ঠিক আছে, তারপর তারপর 11-র দাগে সমাসে মিলন হয় ধ্বনির, খ, পদের, ক, বাক্যে, নাকি ঘ, কোনোটিই নয়। অর্থাৎ সমাসে কিসের মিলন হয়? ধ্বনিতে ধ্বনিতে মিলে সমাস তৈরি হয়, নাকি অনেকগুলি পদ মিলে সমাস তৈরি হয়, নাকি অনেকগুলি বাক্য মিলে সমাস তৈরি হয়, নাকি এই তিনটে অপশনস এর মধ্যে কোনোটাই নয়? তো সমাস বলতে আমরা কি জেনে এসেছি? যে দুই বা তার বেশি পদ মিলে সমাস তৈরি হয়, রাইট? তাহলে সঠিক উত্তর হবে কি খ, পদের, অর্থাৎ সমাসে মিলন হয় পদের। তারপর 12-র দাগে সন্ধিতে মিলন হয়। আমরা সমাস পড়তে গেলে সন্ধিটাও চলে আসে, কারণ সমাস আমরা ক্লাসেও আমরা পড়েছি, সমাস এবং সন্ধি দুটোরই আলোচনা করেছি। তো সন্ধিতে মিলন হয় কিসের? ধ্বনির, পদের, বাক্যের, নাকি কোনোটিই নয়? অর্থাৎ ধ্বনিতে ধ্বনিতে মিলে সন্ধি হয়, নাকি দুটি বা তার বেশি পদ মিলে সন্ধি হয়, নাকি বাক্যের মিলনে সন্ধি হয়, নাকি এই তিনটির মধ্যে কোনোটাই হবে না? তো পদের মিলনে আমরা দেখেছি যে সমাস হয়, তাই তো? সমাসে দুই বা তার বেশি পদ মিলে সমাস তৈরি হয়। তো সন্ধির ক্ষেত্রে সেটা ধ্বনি হয়, অর্থাৎ ধ্বনির মিলনে সন্ধি তৈরি হয়। তাহলে এর সঠিক উত্তর হবে ক, ধ্বনির। ঠিক আছে, তারপর 13-র দাগে দেখো সমাসের অংশগুলিকে একসাথে কি বলে? সমাসের যে সমস্ত অংশ রয়েছে, অর্থাৎ এই যেমন ব্যাস বাক্য, সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, এই যে অংশগুলি বা এগুলিকে উপাদানও বলা চলে সমাসের। তো এই সমাসের অংশগুলিকে একসাথে কি বলা হয়? সমাসবদ্ধ পদ, নাকি খ, সমসমান পদ, নাকি গ, প্রতীতি, নাকি কোনোটিই নয়? তো সমাসবদ্ধ পদ নিশ্চয়ই নয়, কারণ সমাসবদ্ধ পদ নিজেই সমাসের একটা অংশ। সমসমান পদ সেটাও সমাসের একটা অংশ। প্রতীতি, নাকি এগুলোর মধ্যে কোনোটাই হবে না। তো সমাসের অংশগুলিকে একসাথে প্রতীতি বলা হয়। কি বলা হয়? প্রতীতি। ঠিক আছে, তারপর 14 দাগে দেখো সমাসের উপাদান কয়টি? তো এই উপাদান যা সমাসের অংশও তাই, বা সমাসের অঙ্গও বলা হয়ে থাকে। তো সমাসের উপাদান কয়টি? দুটি, তিনটি, চারটি, নাকি পাঁচটি? তো এই যে বললাম যে সমাসের অংশগুলি কি কি, ব্যাস বাক্য, সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ আর পরপদ, এই কয়টা হলো সমাসের উপাদান। তো সমাসের উপাদান কয়টি হলো তাহলে? সঠিক উত্তর হবে ঘ, 5টি। তারপর 15-র দাগে দেখো সমাস শব্দটি কোন ভাষার শব্দ? যে সমাস বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে যে সমাস আমরা নির্ণয় করছি, যে সমাসবদ্ধ পদ তৈরি করছি, সেই সমাস শব্দটি আসলে কোন ভাষার শব্দ? কোন ভাষা থেকে এসেছে? ক, ল্যাটিন, খ, বাংলা, নাকি গ, সংস্কৃত, নাকি ঘ, উর্দু? কোন ভাষা থেকে এসছে? না, গ, সংস্কৃত। সংস্কৃত থেকে
সমাস শব্দটি এসছে, বা সমাস শব্দটি আসলে সংস্কৃত ভাষার শব্দ। হুম। তারপর 16 দেখো, সমাসের রীতি বাংলায় এসেছে আরবি থেকে, খ ইংরেজি থেকে, গ সংস্কৃত থেকে, নাকি ঘ উর্দু থেকে। সমাসের রীতি এসছে বাংলায় কি থেকে? তো কি বললাম, সমাস শব্দটি কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। তাহলে এই সমাসের রীতি বাংলায় এসেছে খুব স্বাভাবিকভাবে সংস্কৃত থেকে। তাহলে সঠিক উত্তর হবে গ সংস্কৃত থেকে। তারপর 17 অর্থ গৌরব, এর গৌরবটি কি? ক ব্যাসবাক্য, নাকি খ সমস্ত পদ, নাকি গ সমস্যমান পদ, নাকি ঘ পরপদ। তো দেখো, অর্থ গৌরব, এই যে একটা অর্থ, শেষেরটা গৌরব, অর্থাৎ এই শব্দের মধ্যে প্রথমাংশ আর পরের অংশ। তো এখানে পরের অংশটি অর্থাৎ এই গৌরব, গৌরবটা কি? পরের অংশ বা শেষাংশ। তো এই গৌরবটা কি সেটা আমাদেরকে বলতে হবে। ক ব্যাসবাক্য, নাকি খ সমস্ত পদ, নাকি গ সমস্যমান পদ, নাকি ঘ পরপদ। তো শেষ অংশ হলে অর্থাৎ শেষের অংশ হলে সেটাকে কি বলে? প্রথমত প্রথম অংশ হলে কি বলে? পূর্ব, আগে, অর্থাৎ পূর্বপদ। আর পরের অংশ হলে বা শেষের অংশ হলে সেটাকে কি বলা হয়? পরপদ। তাহলে এই অর্থ গৌরবের গৌরবটি হলো পরপদ। সঠিক উত্তর ঘ। তারপর 18 দাগে সমাসের ব্যুৎপত্তি হলো, দেখো, ক সমা আস ধাতু যুক্ত অ, নাকি খ সমা অস ধাতু যুক্ত অ, নাকি গ সম অস ধাতু যুক্ত অ, নাকি সম যুক্ত আস। তো সমাসের সঠিক ব্যুৎপত্তি কোনটি? সঠিক উত্তর হবে গ, এই ব্যুৎপত্তিটা সঠিক, সম অস ধাতু যুক্ত অ, এটা আসল, অর্থাৎ সমাসের সঠিক ব্যুৎপত্তি। মনে রেখো এটা। তারপর 19 দাগে দেখো, সংস্কৃত ব্যাকরণ মতে সমাস ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, নাকি ঘ 5 প্রকার। সংস্কৃত ব্যাকরণ মতে সমাস 4 প্রকার। তারপর 20 ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসকে 2 ভাগে, 3 ভাগে, গ 4 ভাগে, ঘ 5 ভাগে ভাগ করেছেন। তো ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সমাসকে কয় ভাগে ভাগ করেছে? মোট 3 ভাগে ভাগ করেছেন। ঠিক আছে। আচ্ছা, তারপর 21 দাগে দেখো, দুটি পদের অর্থ প্রধান হয় কোন সমাসে? অর্থাৎ কোন সমাস বলতে সমাসের যে শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আমরা শিখে এসেছি, পড়ে এসেছি, তো সেই শ্রেণী বিভাগের কথা বলা হচ্ছে, যে কোন সমাসে দুটো পদের অর্থই প্রধান হয়, অর্থাৎ যে পূর্বপদ আর পরপদ থাকে সেই দুটো পদের অর্থই সমান সমান প্রাধান্য পায়। তো কোন পদের ক্ষেত্রে, মানে কোন সমাসের ক্ষেত্রে? দেখো অপশনস দেখো, ক বহুব্রীহি, খ তৎপুরুষ, গ দ্বন্দ্ব, নাকি ঘ দ্বিগু সমাস। তো কোন সমাসের ক্ষেত্রে দুটো পদের অর্থই প্রাধান্য পায়? না, দ্বন্দ্ব সমাসে। তো এটা তোমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো, যে দ্বন্দ্ব সমাসে দুটো পদের অর্থই প্রাধান্য পায়। তো অন্যান্য সমাসে আমরা দেখে থাকি যে হয় পরপদের অর্থ প্রাধান্য পায়, না হলে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দুটো পদের অর্থই প্রাধান্য পায়। ঠিক আছে, এটা মনে রেখো। আচ্ছা, তারপর 22 দাগে দেখো, ব্যাস বাক্যের সমসমান পূর্বপদ ও পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে কোন সমাসে? ক বহুব্রীহি, খ তৎপুরুষ, গ অব্যয়ীভাব, নাকি ঘ দ্বন্দ্ব সমাসে। তো কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ ও পরপদ একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে? তো সংযোজক অব্যয় বলতে কোনগুলো বোঝায়? ও, এবং, আর, এগুলো হয়। তো
যখন এই ব্যাস বাক্যের অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে যখন ব্যাখ্যা করা হয়, সেই সময় সেই ব্যাস বাক্যের সমসমান পূর্বপদ আর সমসমান পরপদ তার মাঝে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। তো এটা কোন সমাসের ক্ষেত্রে হয়ে থাকে? না, সঠিক উত্তর ঘ, দ্বন্দ্ব সমাসে। তারপর 23-এর দাগে দেখ, বেশিরভাগ ব্যাস বাক্যের সমসমান পূর্বপদ ও পরপদ ও অব্যয় দ্বারা যুক্ত থাকলে ক বহুব্রীহি, খ অব্যয়ীভাব, গ দ্বন্দ্ব, ঘ তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ ব্যাস বাক্যের সমসমান পূর্বপদ আর পরপদ, এই দুই পদের মাঝে একটা সংযোজক অব্যয় থাকে, সেটা কি না ও। তো সেই ও অব্যয় দ্বারা যুক্ত থাকলে কোন সমাস হয়? না, দ্বন্দ্ব সমাস হয়। তো একটু আগেই এখনই আমরা জানলাম যে ওই ব্যাস বাক্যের সমসমান পূর্বপদ আর পরপদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে দ্বন্দ্ব সমাসে। তো পূর্বপদ আর পরপদের মাঝে যে ও থাকে, সেই ওটা কি? ওটাও একটা সংযোজক অব্যয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই ও অব্যয় দ্বারা যুক্ত থাকে দ্বন্দ্ব সমাসে। তাহলে এর সঠিক উত্তর গ। তারপর 24-এর দাগে দেখো, দ্বন্দ্ব সমাসের ব্যাকরণগত অর্থ কি? এই যে দ্বন্দ্ব সমাস, যেটা আমরা জানলাম যে দুটো পদের অর্থই প্রাধান্য থাকে, মাঝখানে একটা সংযোজক অব্যয় থাকে, সেই দ্বন্দ্ব সমাসের ব্যাকরণগত অর্থ কি? ক ব্যাখ্যামূলক সমাস, খ বর্ণনামূলক সমাস, গ সংযোগমূলক সমাস, ঘ অলোপ সমাস। তো দেখো, দ্বন্দ্ব সমাস বলতে সাধারণত দুটো জিনিস মাথায় আসে আমাদের, যে দুটো পদ, পূর্বপদ পরপদ দুই পদের অর্থই প্রাধান্য পায় এবং সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। তো যেহেতু সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে দুটো পদকে একত্র করছে, ফলে এর অর্থ কি হতে পারে? ব্যাখ্যা নিশ্চয়ই নয়, বর্ণনাও নয়, কলপও নয়, সংযোগ করছে সংযোজক অব্যয় দিয়ে। ফলে এটা সঠিক উত্তর হবে গ, সংযোগমূলক সমাস। ঠিক আছে। তারপর 25-এর দাগে দেখো, দিন দুঃখী সমাসের পূর্ব ও পরপদ কি পদ? ক বিশেষণ বিশেষণ, খ সর্বনাম সর্বনাম, গ বিশেষ্য বিশেষ্য, নাকি ঘ ক্রিয়া ক্রিয়া। অর্থাৎ এই যে পূর্বপদ আর এটা পরপদ, এই পূর্বপদ আর পরপদ কোন ধরনের পদ? যে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ, নাকি পূর্বপদ সর্বনাম পরপদ সর্বনাম, নাকি পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, নাকি উভয় পদই ক্রিয়া? কোন পদ সেটা বলতে হবে। তো দিন দুঃখী, দিন কি বোঝায়? যে গরিবী অর্থে গরিব, দুঃখীও দুঃখী, দুঃখী মানুষদেরকে বোঝায়। তো এগুলো কি? এগুলো কি বিশেষ্য? নিশ্চয়ই নয়, এগুলো কোনো কিছুর নাম বোঝাচ্ছে না। এগুলো কোনো সর্বনামও নয়, কোনো নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে না সেরকম শব্দ নয়। কাজ করাও বোঝাচ্ছে না। এগুলি কোনো ব্যক্তি বস্তু, বলা যায় কোনো ব্যক্তির, এখানে ব্যক্তির অর্থেই ব্যবহৃত হয়েছে দিন দুঃখী। তো ব্যক্তির দোষ গুণ অবস্থা, এখানে অবস্থা বোঝানো হচ্ছে। তো কোনো ব্যক্তির অবস্থা উল্লেখ হচ্ছে। তো কি হবে এটা? বিশেষণ। তো দিনও বিশেষণ, দুঃখীও বিশেষণ। অর্থাৎ এই সমাসের, এই দিন দুঃখী সমাসের পূর্বপদ পরপদ উভয় পদই বিশেষণ। তো তাহলে কোনটা হবে সঠিক উত্তর? না, ক বিশেষণ বিশেষণ। তারপর 26-এর দাগে দেখো, রাজা বাদশা কোন দ্বন্দ্ব? দ্বন্দ্ব সমাস আমরা জেনেছি, তো দ্বন্দ্ব সমাসেরও যে শ্রেণী বিভাগ আছে সেখান থেকে এই প্রশ্ন করা, যে রাজা বাদশা এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস? অপশনস দেখো, ক সহচর, নাকি খ একশেষ দ্বন্দ্ব, নাকি গ সমার্থক দ্বন্দ্ব, নাকি বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। রাজা বাদশা, রাজা ও বাদশা, এটা সমার্থক হচ্ছে।
তো কোনটা হবে? গ, সমার্থক দ্বন্দ্ব অপশানে রয়েছে আমাদের, তাহলে সঠিক উত্তর গ, সমার্থক দ্বন্দ্ব। 27 দাগে দেখো। আচ্ছা, এই সমার্থক যদিও আগের ক্লাসগুলিতে আলোচনা হয়েছে বিস্তারিত ভাবেই, তো এই রাজা তার সমার্থক হিসাবে বাদশাহ ধরা, তো যেহেতু বাদশাহরা সমার্থক হিসাবে রাজাও ধরা যায়, তো যেহেতু এখানে একটা সমার্থক অর্থ রোধ থাকছে, সেজন্যই এটা সমার্থক দ্বন্দ্ব হবে। তারপর দেখো 27 দাগে, স্বর্গ মর্ত পাতাল কোন দ্বন্দ্ব? ক, সমার্থক দ্বন্দ্ব, খ, একশেষ দ্বন্দ্ব, গ, অনুকার দ্বন্দ্ব, ঘ, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। তো দেখো, একটা, দুটো, তিনটি, এখানে তিনটি পদ রয়েছে, আর তিনটি পদ মিলে দ্বন্দ্ব সমাস তৈরি হয়েছে। তো দুইয়ের বেশি পদ থাকলে সেই পদকে কি বলে, সেই সমাসকে কি বলে? বহুপদী সমাস। হুম, তো এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যে থাকছে, তাহলে কোন দ্বন্দ্ব সমাস হবে? স্বাভাবিকভাবেই বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। তাহলে সঠিক উত্তর ঘ, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। হুম, তারপর 28 দাগে দেখো, আমরা সমাসের ব্যাসবাক্য কি? এই আমরা সমাসের ব্যাসবাক্য নির্ণয় করতে হবে। সে, তুমি ও আমি, নাকি আপনি, সে ও আমি, নাকি তুমি, আমি ও সে, নাকি ঘ, তুমি, সে ও আমি? আমরা বোঝাচ্ছে, তো কি তুমি, সে ও আমি, তাই তো? যেহেতু আমরা, তাই আমি শেষে থাকছে, তাই সঠিক উত্তর ঘ, তুমি, সে ও আমি। হুম, তারপর 29 দাগে দেখো, তোমরা কোন দ্বন্দ্ব সমাস? সমার্থক দ্বন্দ্ব, নাকি একশেষ দ্বন্দ্ব, নাকি বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, নাকি সহচর? তোমরা, এটাও সেই রকমই, যে আমরার মতো, যেমন তুমি, সেও, আমি, তোমরাটিও সেই রকম ধরনের সমাস। তো কি হচ্ছে? একশেষ দ্বন্দ্ব। হুম, তো সঠিক উত্তর খ, একশেষ দ্বন্দ্ব। তারপর 30 দাগে, গাল গল্প কি দ্বন্দ্ব? প্রতিচর, সহচর, অনুকার, নাকি বিকার? গাল গল্প, এই গাল গল্প শব্দটির মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে? যে শব্দগুলির কি প্রতিচর হচ্ছে, সহচর হচ্ছে, নাকি অনুকার হচ্ছে, নাকি বিকার হচ্ছে? মূল শব্দ কোনটি এই দুটির মধ্যে, মানে এই পূর্বপদ পরপদ এই দুটি পদের মধ্যে মূল শব্দ কোনটি? গল্প। তো এর সঙ্গে এই গালটা যুক্ত করা হয়েছে। তো এখানে কি হচ্ছে? এই গল্প পদটির বিকার হচ্ছে, বিকৃতি হচ্ছে, যে গাল গল্প। হ্যাঁ, চলিত ভাষায় বা আমরা কথার ক্ষেত্রে, কথার পরিপ্রেক্ষিতে ওরকম বলে থাকি যে গাল গল্প দিচ্ছে বাড়ি লোকটা। তো সেখানে এখানে কি হচ্ছে? বিকার হচ্ছে, বিকৃতি হচ্ছে। ফলে এই গাল গল্প, এই পদটি বা এই সমাসবদ্ধ পদটি, এটি বিকার দ্বন্দ্ব হবে। তাহলে সঠিক উত্তর হবে ঘ, বিকার। ঠিক আছে। তো আজকে আমরা সমাসের বেশ কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করলাম। তো এগুলোর মধ্যে থেকে যেটুকু আলোচিত হলো, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, এবং যদিও বা কোথাও অসুবিধে থেকে থাকে কোনো প্রশ্নের, কোনো উত্তরের, তাহলে আমাকে অবশ্যই জানিও পরের ক্লাসে, আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। ঠিক আছে। আর আহ, এবং এটাও আশা রাখছি যে তোমরা উপকৃত হয়েছো এই প্রশ্নগুলিতে। এবং আজকে এটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই সমাসের প্রশ্নের পরবর্তী অংশ নিয়ে। তো আমরা সমাসের ক্লাসগুলি করেছি আমরা অনেকটা ক্লাস জুড়ে, হ্যাঁ, তবে আমরা সমাসটা শেষ করতে পেরেছি। তো সেই রকম সমাসেরও এখনো বেশ কিছু প্রশ্ন বাকি থেকে আছে। সমাসের নানান শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগেরও শ্রেণী বিভাগ,
কত কিছু আমরা শিখেছি। তো সেখান থেকে আরো প্রচুর প্রশ্ন থাকছে। তো আবার দেখা হচ্ছে পরের ক্লাসে সেই সমস্ত প্রশ্নাবলী নিয়ে। এবং এটাও বলবো যে তোমরাও প্রস্তুত থেকো উত্তর দেওয়ার জন্য। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ। 30 মিনিট 20 সেকেন্ড।